রাত গভীর। মুম্বাইয়ের এক নির্জন আলো ছায়ার খেলায় ডুবে থাকা গলি। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ছুটে আসে একটা মেয়ের দ্রুত পায়ের আওয়াজ, যেন প্রতিটি পদক্ষেপে মৃত্যু তার পিছু নিয়েছে। পায়ে চুটি নেই, চুল উড়ছে ঝড়ের মতো, কাপড় ছিঁড়ে ফেটে ধুলোয় মাখামাখি, শ্বাস যেন ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সে বারবার পেছন ফিরে তাকায়, চোখে আতঙ্কের কালো ছায়া। পেছনে দুটো ছায়ামূর্তি তাকে তাড়া করছে, তাদের হিংস্র চিৎকার রাতের বুকে ছুরির মতো বিচ্ছে। ধরো ওকে, পালাবে কোথায়? এই মেয়েটির নাম ছিল মায়া। মাত্র কয়েক ঘন্টা আগেও সে একটা অন্ধকার বদ্ধ ঘরের কোণে বন্দী ছিল, আর এখন সে খোলা আকাশের নিচে নিজের প্রাণের সঙ্গে লড়াই করছে। তার শরীর ক্লান্ত, পা রক্তাক্ত, মন ভেঙে চুরমার, কিন্তু থামার কোনো অধিকার তার নেই, কারণ থামলেই সব শেষ। দূরে একটা অটোর হলুদ আলো জ্বলে উঠল, যেন অন্ধকার সমুদ্রে একটা ছোট্ট আলোর দ্বীপ। মায়া সেই আলোর দিকে ছুটে গেল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু হাত তুলে চিৎকার করল, যেন তার গলা ফেটে যাচ্ছে। অটোটা জোরে ব্রেক কষে থামল। এই গল্পটা একটা অটো চালক আর একটা ভেঙে পড়া মেয়ের, যেখানে একটা সাধারণ মানুষের সাহস আর মানবতা একটা জীবনকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে এনেছিল। আর সেই গল্প শুনলে মানবতা নিজেই চোখের জল ফেলবে। অটোচালক হঠাৎ ব্রেক কষল, টায়ার ঘষার আওয়াজ নির্জন রাস্তায় গুঞ্জে উঠল। আরে ম্যাডামজি, মরতে চান নাকি? সে বিরক্ত হয়ে বলল, কিন্তু পরের মুহূর্তেই সে মায়ার মুখ দেখল। মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ ফোলা আর ভয়ে ভরা। মায়া কিছু বলতে পারল না, তার ঠোঁট কাঁপছিল, গলায় আওয়াজ আটকে গিয়েছিল। সে শুধু পেছনের দিকে ইশারা করল, আর প্রায় পড়তে পড়তে অটোতে উঠে বসল। ভাইয়া প্লিজ, এখান থেকে নিয়ে চলো, সে ভাঙা গলায় বলল। অটোচালক তার কথা শুনে গম্ভীর হয়ে গেল। সে এক সেকেন্ডও নষ্ট না করে অটো ঘুরিয়ে দিল আর পুরো স্পিডে সামনে বাড়ল। পেছনে কিছুক্ষণ দৌড়ানোর আওয়াজ আর গালাগালির মৃদু শব্দ ভেসে এলো। তারপর সব ধীরে ধীরে মিলিয়ে গেল। মায়া পেছনে ফিরে তাকানোর সাহসও করতে পারছিল না। তার হাত কাঁপছিল, বুক এত জোরে ধরফর করছিল যেন বাইরে বেরিয়ে আসবে। প্রায় 15 মিনিট পর অটো একটা আলোকিত রাস্তায় এসে থামল, যেখানে কয়েকটা দোকান খোলা ছিল আর মানুষও দেখা যাচ্ছিল। এখানে এসে প্রথমবার মায়ার মনে হলো যে হয়তো সে বেঁচে গেছে। এখন আর ভয় পেও না বেগমজি, এখানে কেউ কিছু করবে না, অটোচালক শান্ত গলায় বলল। মায়া তখনও কাঁপছিল, তার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল আর চোখ থেকে অশ্রু ঝরছিল। অটোচালক পাশের দোকান থেকে পানির বোতল কিনে এনে তার হাতে দিল। পানি খেয়ে নাও, সে আস্তে করে বলল। মায়া বোতল হাতে নিয়েই তাড়াতাড়ি পানি খেতে লাগল, যেন অনেকক্ষণ ধরে তেষ্টা পেয়েছিল। কয়েক ঢোক পানি যাওয়ার পর তার শ্বাস কিছুটা স্বাভাবিক হতে লাগল, কিন্তু বুকের ধরপড়ানি তখনও জোরালো ছিল। আপনার নাম কি? অটোচালক সতর্ক হয়ে জিজ্ঞেস করল। মায়া, সে কোনো রকমে বলল। আমি রাহুল, ভয় পেও না ম্যাডামজি, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। কিন্তু কি হয়েছিল? এটা শুনতেই মায়ার চোখে আবার জল এসে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, যেন শব্দ খুঁজছিল। তারপর হঠাৎ তার ধৈর্য ভেঙে গেল, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমার জীবন শেষ হয়ে গেছে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তার কথা ভাঙছিল, কিন্তু ব্যথা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাহুল চুপচাপ বসে রইল। সে না কোনো প্রশ্ন করল, না তাড়াহুড়ো দেখালো। কিছুক্ষণ পর মায়া নিজেকে সামলানোর চেষ্টা করল আর ধীর গড়ায় বলল, আমি পটনার বাসিন্দা ছিলাম। তার মনে যেন পুরনো স্মৃতির দরজা খুলে গেল। সে একটা ভালো পরিবারের মেয়ে ছিল, বাবা সরকারি চাকরিতে ছিলেন আর মা ঘর সামলাতেন। সে তাদের একমাত্র মেয়ে ছিল, তাই ছোটবেলা থেকেই তাকে অনেক ভালোবাসা মিলত। ঘরে তার প্রতিটি ইচ্ছা পূরণ হতো, আর হয়তো এটাই কারণ ছিল যে সে কখনো কোনো কিছুর কদর করতে শেখেনি। মায়া খুব সুন্দরী ছিল। স্কুল থেকে কলেজ পর্যন্ত সবাই তার সৌন্দর্যের প্রশংসা করত, আর সে এই মনোযোগের অভ্যস্ত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তার মনে হতে লাগল যে সে সবার থেকে আলাদা, আর তার জন্য কোনো সাধারণ জীবন তৈরি হয়নি। যখন তার বিয়ের কথা উঠল, তখন সে প্রতিটি ছেলের মধ্যে খুদ বের করত। কেউ কম রোজগার করে, কেউ স্মার্ট নয়, কেউ তার যোগ্য নয়। মা বাবা বোঝাতেন, কিন্তু সে কারো কথা শুনত না। শেষে তারা ক্লান্ত হয়ে বলে দিলেন যে এখন সে নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে। কিছুদিন পর এক আত্মীয়ের বিয়েতে তার দেখা হলো অজয়ের সঙ্গে। অজয় দেখতে স্টাইলিশ ছিল, কথা বলায় চটপটি, আর নিজের সম্পর্কে বড় বড় কথা বলতো। সে বলল যে সে মুম্বাইতে কাজ করে আর ফিল্ম লাইনে তার ভালো কানেকশন আছে। সে মায়াকে এমন স্বপ্ন দেখালো যে সে নিজেকে কোনো ফিল্মের নায়িকা ভাবতে লাগল। তুমি চাইলে আমি তোমাকে ফিল্মে কাজ দিতে পারি।
এই কথা মায়ার মনে সোজা ঢুকে গেল। তার মনে হলো এটাই সেই জীবন যার স্বপ্ন সে সব সময় দেখত। ব্যাস, তারপর আর কি, খুব অল্প সময়ের মধ্যেই মায়া তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। মা বাবা অনেক বোঝালেন, কিন্তু সে কারো কথা শুনল না, আর অজয়ের সঙ্গে মুম্বাই চলে এলো। তার মনে হলো এখন তার জীবন স্বপ্নের মতো হয়ে যাবে। কিন্তু তার জানা ছিল না যে সে স্বপ্নের শহরে আসেনি, বরং এমন একটা জালে ঢুকে পড়েছে যেখান থেকে বেরোনো সহজ নয়। আজ সেই সিদ্ধান্তের ফল ছিল যে সে আধা রাতে অচেনা শহরের রাস্তায় প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, আর নিজেও বুঝতে পারছিল না তার জীবন এই মোড়ে কিভাবে এসে পড়ল। বন্ধুরা, মুম্বাই আসার পর প্রথম কয়েকদিন সত্যিই তার কাছে স্বপ্নের মতো লাগছিল। অজয় তাকে বড় বড় মল, সমুদ্রের ধার আর চকচকে রাস্তায় ঘুরিয়ে নিয়ে যেত। সে সব জায়গায় এমনভাবে কথা বলতো যেন খুব বড় মানুষ, আর মায়াকেও নিজের সঙ্গে খাস মনে করাতো। মায়ার মনে হতো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর যারা তাকে বোঝানোর চেষ্টা করেছিল তাদের সে ভুল প্রমাণ করে দেবে। কিন্তু ধীরে ধীরে এই চকচকে ভাব কমতে লাগল। মাত্র কয়েক সপ্তাহ পর অজয়ের আসল স্বভাব বেরিয়ে পড়ল। সে দেরি করে বাড়ি ফিরত, অনেক সময় মদের নেশায় থাকত, আর ছোট ছোট কথায় রেগে যেত। যখন মায়া কাজের কথা জিজ্ঞেস করত তখন সে এড়িয়ে যেত বা বিরক্ত হয়ে বলতো যে তার প্রশ্ন পছন্দ হয় না। ঘরের খরচও ধীরে ধীরে মায়ার কাছে আনা টাকা দিয়েই চলতে লাগল, কারণ অজয়ের কোনো নিয়মিত আয় ছিল না। তখন প্রথমবার মায়ার মনে হলো যে কিছু খুব ভুল হয়ে যাচ্ছে। একদিন মায়া সাহস করে জিজ্ঞেস করল যে সে তাকে ফিল্মে কাজ কবে দেবে। অজয় হঠাৎ রেগে গেল আর বলল যে ফিল্ম লাইন কোনো খেলা নয়, এখানে বছরের পর বছর লেগে যায়। সেই দিনই সে প্রথমবার মায়ার কাছে টাকা চাইল আর বলল কিছু জরুরি কাজ আছে। মায়া না ভেবে তার গয়না থেকে একটা চেন বের করে দিয়ে দিল, কারণ তার মনে হলো স্বামীর সাহায্য করা তার কর্তব্য। কিন্তু এরপর তো এটা যেন রোজের ব্যাপার হয়ে গেল। টাকা শেষ হতেই অজয় আবার চাইতে লাগল, আর না দিলে চিৎকার করত। সময়ের সঙ্গে মায়ার ভয় বাড়তে লাগল। সে সারাদিন ঘরে একা থাকত, কাউকে চিনত না, আর বাইরে যেতেও ভয় পেত। অনেকবার সে মা বাবাকে ফোন করার কথা ভাবল, কিন্তু প্রতিবার তার জেদ মনে পড়ে যেত, আর সে ফোন করত না। তার মনে হতো যদি এখন সাহায্য চায় তাহলে সবাই বলবে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাই সে সব কিছু সহ্য করতে লাগল, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। এখন তার পুরনো বাড়ির কথা মনে পড়তে লাগল, যেখানে অন্তত নিরাপত্তা তো ছিল। এক রাতে অজয় খুব বেশি নেশায় বাড়ি ফিরল আর বিড়বিড় করতে লাগল যে সে ভারী ঋণে ডুবে গেছে। মায়া এটা শুনে স্তব্ধ হয়ে গেল আর জিজ্ঞেস করল এত ঋণ কিভাবে হলো। অজয় স্পষ্ট উত্তর দিল না, শুধু বলল যে কিছু লোকের টাকা ফেরত দিতে হবে, না হলে তারা তাকে বরবাদ করে দেবে। সেই রাতে মায়া ঘুমাতে পারল না, কারণ তার মনে বারবার সেই ভয় ঘুরছিল যে এখন সামনে কি হবে। তার মনে হচ্ছিল কোনো বড় ঝড় আসতে চলেছে। পরের দিন দুপুরে অজয় হঠাৎ বলল যে কিছু লোক টাকা নিতে আসবে, আর মায়াকে তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। মায়া ঘাবড়ে গেল আর বলল যে সে অচেনা লোকের সঙ্গে একা কথা বলবে না। কিন্তু অজয় কঠিন গলায় বলল যে যদি কথা না বলে তাহলে তারা বাড়িতে এসে হইচই করবে। তার চোখে অস্থিরতার সঙ্গে একটা অদ্ভুত কঠোরতাও ছিল, যেটা মায়াকে ভয় দেখালো। মজবুরি করে সে হ্যাঁ বলে দিল, কারণ তার মনে হলো হয়তো এতে ঝামেলা শেষ হয়ে যাবে। তার একদম ধারণা ছিল না যে সে নিজেকে কি ভয়ানক মুসিবতে ফেলতে যাচ্ছে। খ্যার বন্ধুরা, সন্ধ্যা হতেই অজয় তাকে একটা অটোতে বসিয়ে শহরের একটা নির্জন এলাকায় নিয়ে গেল। পুরো রাস্তায় সে চুপ ছিল, না কিছু বোঝালো, না মায়ার ঘাবড়ানি কমানোর চেষ্টা করল। মায়া বারবার জিজ্ঞেস করছিল যে তারা কারা আর তাকে একা কেন কথা বলতে হবে। কিন্তু প্রতিবার অজয় শুধু এটাই বলতো, তুমি গিয়ে শুধু বলো যে টাকা পেয়ে যাবে। তার গলায় আগের মতো ভালোবাসা ছিল না, বরং একটা অদ্ভুত কঠোরতা ছিল। সেই সময় মায়া প্রথমবার বুঝল যে সে এই লোকটাকে একদম চেনে না, যার সঙ্গে সে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিছুক্ষণ পর অটো একটা পুরনো অর্ধেক ভাঙা বিল্ডিংয়ের সামনে থামল। আশপাশ অন্ধকার ছিল আর বেশিরভাগ জানালা বন্ধ ছিল। অজয় তাড়াতাড়ি নেমে বলল যে তারা ওপরে তৃতীয় তলায় থাকে আর তাকে একা গিয়ে কথা বলতে হবে। মায়া ভয়ে ভয়ে তার হাত ধরে ফেলল আর বলল যে সে একা যাবে না। অজয় ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল আর রাগ করে বলল যে যদি কথা না বলে তাহলে তারা তাকে বরবাদ করে দেবে।
তার চোখে ভয় কম আর লোভ বেশি দেখা যাচ্ছিল। মজবুরি করে মায়া ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে লাগল, কিন্তু প্রতিটি পদক্ষেপে তার হৃদয় ডুবে যাচ্ছিল। তৃতীয় তলায় পৌঁছে সে কাঁপা হাতে দরজায় টোকা দিল। দরজা খুলতেই ভিতরে বসা 3 জন লোক তাকে ঘুরে তাকাতে লাগল। তাদের চোখে কোনো সম্মান ছিল না, বরং একটা অদ্ভুত ঠান্ডা আর ভয়ানক হাসি ছিল। মায়া সাহস করে বলল যে অজয় কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেবে, শুধু একটু সময় দিন। তারা একে অপরের থেকে তাকিয়ে হাসতে লাগল, যেন তাদের আগে থেকেই জানা ছিল সে কি বলতে আসছে। তাদের মধ্যে একজন চেয়ার থেকে উঠে দরজা বন্ধ করে দিল, যার ফলে মায়ার হৃদয় জোরে ধক করে উঠল। টাকা তো মিলবেই, কিন্তু আজ আরেকটু অন্য কথা বলি, তাদের মধ্যে একজন ধীর গলায় বলল। এটা শুনতেই মায়ার শরীরে শিহরণ দৌড়ে গেল। সে বুঝে গেল যে ব্যাপার শুধু টাকার নয়। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ ছিল আর 3 জন তার সামনে দাঁড়িয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল যে সে এখানে শুধু কথা বলতে এসেছে, কিন্তু কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সেই মুহূর্তে তার মনে হলো অজয় ইচ্ছা করে তাকে এই জালে ফেলেছে। হঠাৎ তার চোখে দরজার খিল খোলা দেখা গেল। যেই একজন তার দিকে এগোলো, মায়া পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে দিল আর দরজা খুলে বাইরে ছুটে বেরিয়ে এলো। সিঁড়ি নামার সে বারবার পিছলে গেল, হাঁটু ছিলে গেল, হাত দেয়ালে লেগে গেল, কিন্তু সে থামল না। নিচে নেমে সে চারদিকে তাকালো, অজয় কোথাও চোখে পড়ল না। সে বুঝে গেল যে অজয় তাকে সেখানে ফেলে পালিয়ে গেছে। সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে গেল, কিন্তু প্রাণ বাঁচানো বেশি জরুরি ছিল। সে বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তার দিকে দৌড়ালো। পেছনে দরজা খোলার আওয়াজ এলো আর কয়েকজন চিৎকার করতে করতে তার পেছনে দৌড়াতে লাগল। মায়া পুরো শক্তি দিয়ে দৌড়াতে লাগল, দিক না দেখে, না ভেবে কোথায় যাচ্ছে। তার পায়ে ব্যথা বাড়ছিল, শ্বাস ভেঙে যাচ্ছিল আর চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। তবুও সে থামল না, কারণ সে জানত থামা মানেই সব শেষ। দৌড়াতে দৌড়াতে তার পায়ের চটি খুলে পড়ে গেল, কিন্তু সে পেছনে ফিরে তুলতে চেষ্টাও করল না। এখন তার শুধু প্রাণ বাঁচানো দরকার ছিল। রাস্তাগুলো নির্জন ছিল, কোথাও কোথাও স্ট্রিট লাইট জ্বলছিল আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। প্রতিটি আওয়াজ তাকে আরও ভয় দেখাচ্ছিল। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তার মনে শুধু একটা কথাই ঘুরছিল, কাশ সে মা বাবার কথা মেনে নিত। অনেক দূর দৌড়ানোর পর যখন তার শক্তি প্রায় শেষ হয়ে এসেছিল, তখনই পেছনে পায়ের আওয়াজ আরও জোরে শোনা যেতে লাগল। তার মনে হলো তারা এখন তাকে ধরে ফেলবে। ঠিক তখনই সামনে থেকে আসা হেডলাইট তার চোখে পড়ল। সেই অটোটাই ছিল যেটা কিছুক্ষণ পর তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত মায়া শুধু এটুকু জানত যে এখনও যদি সাহায্য না মেলে তাহলে সে বাঁচবে না। ভয়, ব্যথা আর অনুতাপে ভরা সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল আর দুহাত নাড়াতে লাগল। তার ভিতরে যা বাকি শক্তি ছিল তাও শেষ হয়ে গিয়েছিল। সেই রাতে সে প্রথমবার বুঝল যে ভুল মানুষের ওপর ভরসা করার দাম কতটা ভারী হতে পারে। যে লোকটার সঙ্গে সে স্বপ্ন নিয়ে এসেছিল সেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর এখন তার পুরো জীবন এক অচেনা মানুষের দয়ার ওপর টিকেছিল, যাকে সে কয়েক মিনিট আগেও চিনত না। সেই অচেনা ছিল রাহুল, যে কোনো কিছু না জিজ্ঞেস করে তাকে তার অটোতে বসিয়েছিল আর সেই ভয়ানক লোকদের থেকে দূরে নিয়ে এসেছিল। যখন অটো আলোকিত রাস্তায় থামল, ততক্ষণে মায়ার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে ঠিকমতো বসতেও পারছিল না। তার হাত কাঁপছিল, চোখ ফুলে গিয়েছিল আর শরীর ব্যথায় কাঁপছিল। রাহুল তাকে পানি দিল, কিন্তু সে বোতল ধরেও ভয় পাচ্ছিল, যেন এখনও কেউ ছিনিয়ে নিয়ে যাবে। কিছুক্ষণ পর যখন তার শ্বাস কিছুটা স্বাভাবিক হল, তখন প্রথমবার তার মনে হল যে সে সত্যিই বেঁচে গেছে। রাহুল তাকে জিজ্ঞেস করল যে তাকে কোথায় যেতে হবে, কিন্তু মায়ার কাছে কোনো উত্তর ছিল না। মুম্বাইয়ের মতো বড় শহরে তার কেউ ছিল না, এমন কোনো ঘর ছিল না যেখানে সে যেতে পারে। মা বাবার কাছে ফিরে যাওয়ার চিন্তা আসতেই তার মনে লজ্জা আর ভয় দুটোই জন্ম নিত। তার মনে হচ্ছিল সে তাদের কথা না মেনে নিজেই নিজের জীবন নষ্ট করেছে। সে মাথা নিচু করে কাঁদতে লাগল আর আস্তে করে বলল যে তার যাওয়ার মতো কোনো জায়গা নেই। এটা শুনে রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল যে যদি সে চায় তাহলে সে তাকে কোনো নিরাপদ জায়গায় রেখে আসতে পারে। রাহুল তাকে একটা ছোট প্রাইভেট হাসপাতালের কাছে নিয়ে গেল, যেখানে সে আগেও অনেক রোগীকে রেখে এসেছে।
আর সেখানকার স্টাফ তাকে চিনত। সে ভিতরে গিয়ে নার্সের সঙ্গে কথা বলল আর পুরো ঘটনা খুলে বলল। মায়ার অবস্থা দেখে হাসপাতালের ম্যানেজারের মনে তার জন্য মায়া হলো। তারা বলল যে যদি মায়া কাজ করতে রাজি হয় তাহলে তাকে রিসেপশনে অস্থায়ী চাকরি দেওয়া যাবে আর কয়েকদিন থাকার ব্যবস্থাও হয়ে যাবে। এটা শুনে মায়ার চোখে আবার জল এলো, কিন্তু এবার এটা ভয়ের জল নয়, রাহাতের জল ছিল। তার মনে হলো যেন অন্ধকারে কেউ ছোট্ট একটা দ্বীপ জ্বালিয়ে দিয়েছে। পরের কয়েকদিন তার জন্য খুব কঠিন ছিল, কিন্তু নিরাপদ ছিল। শরীরের ঘা ধীরে ধীরে ভরতে লাগল, কিন্তু মনের ঘা তখনও তাজা ছিল। রাতে ঘুমাতে গেলে সেই ঘটনা বারবার মনে পড়ত, আর সে ভয়ে উঠে বসত। হাসপাতালের নার্সরা কাকে বোঝাতো আর বলতো যে এখন সে নিরাপদ। রাহুলও রোজ আসত না, কিন্তু মাঝে মধ্যে খোঁজ নিতে আসত। সে বেশি কথা বলতো না, শুধু জিজ্ঞেস করত সব ঠিক আছে কিনা। তার এই সরলতা মায়াকে অদ্ভুত শান্তি দিত। ধীরে ধীরে মায়া কাজ শিখতে লাগল। রিসেপশনে বসে রোগীদের সঙ্গে কথা বলা, রেজিস্টার সামলানো, ফোন তোলা, এসব তার কাছে নতুন ছিল, কিন্তু সে মন দিয়ে শিখছিল। এখন তার মনে হতে লাগল যে সে কারোর উপর নির্ভর না করেও বাঁচতে পারে। যে মেয়ে আগে নিজের রূপ আর স্বপ্ন নিয়ে অহংকার করত, সেই এখন ছোট ছোট জিনিসে সন্তুষ্টি খুঁজতে লাগল। তার বোঝা এলো যে জীবনের আসল সুখ শান্তিতে থাকে, দেখানোতে নয়। একদিন সে সাহস করে রাহুলকে জিজ্ঞেস করল যে সে তার সাহায্য কেন করল, অথচ সে তাকে চিনতও না। রাহুল হাসল আর বলল, যদি সেই রাতে আমি আমার বোন বা মেয়েকে ওই অবস্থায় দেখতাম তাহলে কি তাকে ছেড়ে চলে যেতাম? এটা শুনে মায়ার চোখ ভিজে গেল, কারণ এতদিন পর কেউ তাকে মানুষের মতো দেখেছিল, বোঝার মতো নয়। সেই দিন থেকে তাদের মধ্যে একটা অকথিত ভরসা তৈরি হতে লাগল। তারা দুজন বেশি কথা বলতো না, কিন্তু যখনই দেখা হতো একটা শান্তি অনুভব হতো। সময় কাটতে লাগল আর মায়ার আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। সে তার অতীতের কথা কাউকে কিছু বলেনি, কিন্তু রাহুলের সঙ্গে কথা বলতে বলতে একদিন তার মন ভারী হয়ে গেল আর সে সব সত্যি খুলে বলল। সে বলল কিভাবে সে পরিবারের কথা শোনেনি, কিভাবে মিথ্যে স্বপ্নের পিছনে ছুটে গিয়েছিল, আর কিভাবে সেই মানুষটাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বারবার নিজেকে দোষ দিতে লাগল। রাহুল শান্ত গলায় শুধু এটাই বলল, ভুল সব মানুষই করে, কিন্তু জীবন ভুল দিয়ে শেষ হয় না। এটা শুনে মায়ার প্রথমবার মনে হলো যে হয়তো সে নিজেকে ক্ষমা করতে পারে। কয়েক মাস পর মায়া পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তার মুখে অহংকার নয়, বরং গভীর বোঝা পড়া দেখা যেত। সে তার কাজে দক্ষ হয়ে গিয়েছিল, আর হাসপাতালের লোকেরাও তার ওপর ভরসা করতে লাগল। রাহুলের সঙ্গে তার বন্ধুত্বও গভীর হয়ে গিয়েছিল। একদিন রাহুল হিচকিচাতে হিচকিচাতে বলল যে যদি তার খারাপ না লাগে তাহলে সে তার সঙ্গে বিয়ে করতে চায়। সে স্পষ্ট বলল যে তার কাছে না টাকা আছে না বড় ঘর, কিন্তু সে তাকে সম্মান আর নিরাপত্তা অবশ্যই দিতে পারে। এটা শুনে মায়া চুপ হয়ে গেল, কারণ এগুলোই ছিল যেগুলো তার সবচেয়ে বেশি দরকার ছিল। অনেক ভেবেচিন্তে সে হ্যাঁ বলে দিল। এবার তার সিদ্ধান্তে স্বপ্ন ছিল না, বরং বোঝা পড়া ছিল। দুজনে সাদামাটাভাবে মন্দিরে বিয়ে করে নিল, কোনো হইচই বা দেখানো ছাড়াই। বিয়ের পর মায়া প্রথমবার নিজেকে নিরাপদ অনুভব করছিল। এখন তার ভয় লাগতো না যে কেউ তাকে ছেড়ে দেবে বা ঠকাবে। রাহুল তার সঙ্গে ছোট বড় সব কথায় পাশে থাকত, আর এটাই তার জন্য সবচেয়ে বড় সাহায্য ছিল। কিছুদিন পর মায়া মা বাবার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। ফোন করার সময় তার হাত কাঁপছিল, কিন্তু যখন মায়ের গলা শোনা গেল তখন সে কেঁদে ফেলল। সে তার সব ভুল স্বীকার করল আর ক্ষমা চাইল। মা বাবা তাকে বকার বদলে শুধু এটাই বললেন যে সে যেন সুখে থাকে, এটাই তাদের জন্য যথেষ্ট। কয়েক মাস পর সে রাহুলের সঙ্গে পাটনা গেল, আর বছরের পর বছর পর নিজের বাড়ির চৌকাঠে পা রাখল। সেখানে তাকে রাগ দিয়ে নয়, বরং অশ্রু আর জড়িয়ে ধরে স্বাগত জানানো হলো। এখন মায়া আগের মেয়ে ছিল না। সে জীবনের সবচেয়ে কঠিন সত্য দেখেছে, আর তা থেকে শিক্ষাও নিয়েছে। তার বোঝা এসেছে যে সৌন্দর্য, টাকা আর বড় স্বপ্ন সব বেকার যদি সঙ্গে থাকা মানুষটা সঠিক না হয়। আজ সে একটা সাধারণ কিন্তু সুখী জীবনযাপন করছে, যেখানে দেখানো নেই কিন্তু সত্যিকারের আপনত্ব আছে।
যে মেয়ে একসময় ভুল সিদ্ধান্তের কারণে অন্ধকারে হারিয়ে গিয়েছিল সেই এখন অন্য কারো জন্য আলো হতে পারে। আর এবার সে জানে যে তার জীবন কোনো মিথ্যে স্বপ্নের উপর নয়, বরং সত্যিকারের ভরসার উপর টিকে আছে। কিন্তু এখন তুমি বলো, তোমার কি মনে হয় মায়ার জীবন নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল তার অহংকার আর না ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত? আর যদি তুমি সেই অটো চালকের জায়গায় থাকতে, তাহলে কি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এক অচেনা মেয়ের সাহায্য করতে, নাকি না থেমে সামনে চলে যেতে? কমেন্টে তোমার মতামত অবশ্যই লিখো, কারণ হয়তো তোমার মতামত কারো চিন্তা বদলে দিতে পারে বা কাউকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারে। আর যদি এই গল্প তোমার মন ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওতে লাইক করো, শেয়ার করো আর চ্যানেল আদনান বয়েজকে সাবস্ক্রাইব করে রাখো। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।